তো গতকাল যে ঘটনা ঘটে গেল গোপালগঞ্জে সেটা আসলেই বাংলাদেশের ইতিহাসে মানে আরেকটা স্মরণীয় দিন হয়ে রইল। এর কারণ হলো শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীর হাতে, তারপরে বাংলাদেশের বিজিবির হাতে, বাংলাদেশের পুলিশের হাতে এই প্রথম কোনো রাজনৈতিক সহিংসতায় 5 থেকে 6 জন মানুষ মারা গেল। 5 থেকে 6 জন মানুষ মারা গেল। এই যে 11-12 মাস এই যে স্বাধীন হয়েছে না, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে না গত বছর 5ই আগস্ট নাকি, তো 5ই আগস্ট থেকে যদি 2025 সালে এই পর্যন্ত হিসাব করেন প্রায় 1 বছরই হয়, 1 বছরের বেশিই হয়। তো ভাই সেনাবাহিনীর হাতে তো রক্তের দাগ লেগে গেল, তো এগুলো কইরা আমাদের যে এনসিপি পার্টিটা আছে, আমাদের কিংস পার্টি, ন্যাশনাল কি এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি নাকি নাম, তো তারা কি পাইলো এগুলো কইরা? আমি যে বারবার বলি না বাংলাদেশকে আপনারা সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছেন, সিরিয়াতে এক্স্যাক্টলি এগুলোই ঘটছিল। সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে ফাইট মাসের পর মাস, বছরের বছর, আবার বিরোধী দলের সাথে বিরোধী দলের ফাইট মাসের পর মাস, বছরের বছর। এবং এই ফাইটকে কেন্দ্র করে আশেপাশের যত সন্ত্রাসী সংগঠন আছে, আমেরিকা আছে, রাশিয়া আছে, চীন আছে, আর কে এসে কে জানে, আইসো একেবারে সত্যানাশ করে দিছে সিরিয়াকে। এখন এই মুহূর্তে যদি আপনি সিরিয়াতে যান বা গুগল ম্যাপে দেখেন, পুরা যে সিরিয়ার যে রাজধানী অল্প কয়টা বিল্ডিং বেঁচে রয়েছে, বাকিগুলো সবই মারপিট করে আর মানে বোম্বেরা নিজেরা মারপিট পুরা শহরের পর শহর শেষ করে দিয়েছে। লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ মানুষ মারা গেছে, গুগলে সার্চ দেন না পাইবেন। তো এই ভয়টা আমরা প্রথম দিকে করে আসছি যে বাংলাদেশে এই ধরনের কাহিনী হয়ে যায়। এবং এখন তো বর্তমানে বাংলাদেশ হলো বাপ মা ছাড়া। সিরিয়াতে তাও তো একজন সরকার ছিল, বাসার সরকার ছিল, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে বাপ মা ছাড়া। কোনো অপরাধ, কোনো অন্যায়ের জন্য কোনো বিচার আপনারা দেখেন, কোনো র্যাপিড অ্যাকশন আপনারা দেখেন, যদি কোনো কারণে ফেসবুকে নিউজটা ভাইরাল হয় তাইলে। এই যে দেখেন মিডফোর্ড হসপিটালের সামনে যে ঘটনা ঘটলো, মরে গেছে কবে, 1 দিন আগে, কোনো পত্রপত্রিকা একটা নিউজ পর্যন্ত নাই ভাই। কষ্ট লাগে, বুঝছেন, কষ্ট লাগে। এইসব কথা যখন বলতে চাই, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলি, তখন একদল লোক আছেন আপনারা বলেন, আমি বলে আওয়ামী লীগের দালাল। এই যে আমি এত বছর ধরে ফেসবুক ইউটিউবে আছে, কোনোদিন দেখছেন আওয়ামী লীগের গুণগান গায়ে বা ভিডিও টিডিও করার জন্য ইত্যাদি? উত্তর তুলুন না। আমি কারোই গুণগান গায়ে ভিডিও টিডিও করি না। যদি ভালো করে তো ভালো যদি করে তাহলে সেটা মাইক দিয়ে প্রচার করার কিছু নাই। যদি মন্দ কিছু করে তাহলে এটা ভুলতে আপনাকে হবে, আর নাইলে কি হবে, এটা বিরাট বিপদ হয়ে দাঁড়াবে আপনাদের জন্যই। ভাই আমি বাংলাদেশেরটা খাইও না, বাংলাদেশে যাইও না, বাংলাদেশের সাথে আমার তেমন কোনো অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক না। আমি একজন আমেরিকান ভোটার, আমার পোলাপান্ডা এখানকার কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। আমি যা কিছু বলি, এই যে সময়, এত মূল্যবান একটা সময়, সকাল ঘড়িতে এখন 10:30 বাজে, কাস্টমার বাইরে দাঁড় করে রাইখে আপনাদের জন্য ভিডিও করতেছে 5-7 মিনিট। কি ভাই আমার ব্যবসার ক্ষতি হয় না, আমার টাইমের ক্ষতি হয় না, কিন্তু তারপরে বলি কেন, বলি হলো আপনাদের ভালোর জন্য। তো এখন এই যে এনসিপি দলটা বাংলাদেশের 64 জেলাতে তারা তাদের করবে আর কি, পথযাত্রা, রথযাত্রা, আর কি যাত্রা আছে নাকি, লং মার্চ টন মার্চ, হ্যান করবে ত্যান করবে, কর ভাই, ভালো কথা, তাহলে না করছে কি কর। কিন্তু গোপালগঞ্জ তো একটা বিপজ্জনক জায়গা ছিল, দগদগে ঘা তাদের বুকে। গোপালগঞ্জবাসীদের বুকে হলো দগদগে ঘা। বাংলাদেশে উল্টায় ফাল্টায় ফালান, বাংলাদেশে আগুনে পড়ুক, ভূমিকম্পে শেষ হয়ে যাক, অগ্নিগিরির অগ্নুৎপাত হোক, যাই কিছু হোক না কেন, সরকার আসুক, সরকার যাক, কিন্তু গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগই পাস করবে। এ ভাই আপনারাও জানেন, আমিও জানি। গোপালগঞ্জ থেকে কে পাস করবে? যদি 2-4 জন লোক দাঁড়ায়, ওই আওয়ামী লীগের লোকই পাস করবে, বাকিগুলো বাদ দেন। তো ওদের বুকে এখন, আওয়ামী লীগের বুকে এখন দগদগে ঘা, যে তাদের সরকার, তাদের যে দলের নেত্রী, তো তার পতন ঘটেছে, বেচারা বড় দুঃখে মনে কষ্টে কানতে বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তো ওরকম একটা জায়গাতে মানে এই ঘায়ের উপরে, বুঝছেন, তো আপনারা তো লবণ ছিটেতে গেছেন, কি দরকার ছিল গোপালগঞ্জে যাওয়া? গিয়ে আপনারা কি পেয়েছেন? ওইখানে দেখলাম তো আপনাদের যে লাইভ দেখলাম, ওই আপনারা যে সাংবাদিক সম্মেলন করলেন, ওই যে পাবলিক মিটিং করলেন, কোথায় পাবলিক দেখছেন আপনারা কোথাও? ক্যামেরাটা যখন ঘুরেছিল পাবলিকের দিকে, হাসনাত আবদুল্লাহ, সাজিস আলম যখন হই হই করে চিল্লাইতেছে মঞ্চের উপরে, যখন ক্যামেরাটা ঘুরে পাবলিকদের দেখালো, কারে দেখছেন? পাবলিক দেখছেন না কিছু নেটিজেন ওই যে সেলফোন ধরে বসে রয়েছে, আর অল্প কিছু সাংবাদিক দেখছেন? কোথায় পাবলিক? কিসের পাবলিক মিটিং? কেমনি কি হইলো এটা? এখন বাংলাদেশে যে ইন্টেলিজেন্স আছে তারা কি এটা জানতো না যে এইখানে এই ধরনের একটা জায়গায় এই ধরনের কাণ্ডকীর্তি ঘটলে এই ধরনের একটা সহিংস পরিস্থিতির সৃষ্টি হতে পারে, মানুষজন মরতে পারে, জীবন এবং জানমালের একটা বিরাট সিচুয়েশন এখানে তৈরি হতে পারে? কই, তারা তো বন্ধ করে দিতে পারতো, এই লোকগুলোকে, এনসিপিকে সেখানে যেতে বাধা দিতে পারতো, বা তাদেরকে অ্যাপ্রুভাল নাও দিতে পারতো যে ভাই তোদের এখানে যাওয়া দরকার নেই,
বাংলাদেশ সরকার হলো আমরা, বাংলাদেশ সরকারের বাংলাদেশের মানুষের জনগণের যান সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো সরকারের, এটি তো বেশ স্বাভাবিক। তো বাংলাদেশের ইন্টেলিজেন্স এটা ভালো মতোই জানতো যারা গেলে একটা ক্যাওয়াজ সেখানে হবে, তো কেন যাইতে দিল? তো এখন যদি সরকারের বদনাম খুবই এই তো জজ ভাই এখন আওয়ামী লীগের দালাল। ভাই আপনাদের বিবেকের প্রতি প্রশ্ন রইলাম, বাংলাদেশের তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে, তারা তো জানতো এনসিপি দলটা ওইখানে গেলে গোপালগঞ্জবাসী ফুঁসে উঠবে, দুই পক্ষের সংঘর্ষ হবে, একসময় পুলিশের সাথে বিডিআরের সাথে, সরি বিডিআর তো এখন নাই, বিজিবি, পুলিশের সাথে বিজিবির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তো কঠিন লড়াই শুরু হয়ে যাব। এতে যদি সেনাবাহিনীর হাতে দুই একজন লোক মারা যায় তখন তো একটা বিরাট মানে ইস্যু হয়ে দাঁড়িয়ে যাব। এটা বাংলাদেশ ইন্টেলিজেন্সের লোক জানতো না? অবশ্যই জানতো। তো এখন যদি সরকার বদনাম করে আপনারা এক হবে না, বেটা তুই তো বেটা আওয়ামী লীগের দালাল। কী রে ভাই, কার জন্য কথা বলি? এই এখন এনসিপি যে ওইখানে করলো, কোথায় পাবলিক মিটিং, গোড়ার ডিম এই শীতটা দিয়ে দুই ওই মঞ্চের উপরে উঠে গলা ফাটায় চিল্লালি ভাই নেতা হয়ে যায় না। মঞ্চের উপরে উঠে গলা ফাটায় চিল্লালি নেতা হয়ে যায় না। নেতা লোকজন জন্য মাল লাগে, মাল। নেতা হওয়ার জন্য মাথার ভিতর লাগে মাল। এই মাল তো তোদের নাই, এই মাল তো তোদের নাই। তোরা জিনিসটাকে বহু ভাবে হ্যান্ডেল করতে পারতি, কিন্তু করস্তনি মাথায় তো মাল নাই। এরে যাও জিগে থেকে এরে যাও জিগে লেগে তোদের নিজেদের মাথায় কোনো মাল আছে? অন্যজনের বুদ্ধিতে তোমরা চল। তোমরা হইতে পারতা বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের বিএনপি, এতে আমরা অধিষ্ঠিত। তোমরা হইতে পারতা বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয়। বাধ্য তোমাদের যে কিচ্ছা কাহিনী, যে ছেঁচড়ামি তোমরা শুরু করছো, তোমাদের ভিতরে কি নাই? নারী কেলেঙ্কারি, অর্থ কেলেঙ্কারি, বদলি কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি, কি নাই? একটা উদাহরণ দিতে পারো? এখনো যদি কানে ধরে তোমাদের অডিট করাই তোমাদের সহায় সম্পত্তি কোন জায়গায় কি আছে, বিশ্বাস করেন ভাই, একটা নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে যদি তাদের অডিট করেন শত শত কোটি টাকা পাবেন এগুলির এক একটার নামে ভাই। এগুলো তো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে, এখন সরকার তোমাদের এগুলো তোমাদের কিছু বলে না। আওয়ামী লীগের আমলে দুর্নীতি লুটপাট হয়েছে, সরকার কিছু বলে না, কারণ আওয়ামী লীগের লোকজন। এখন সরকারি কিংস পার্টি তোমার বিরুদ্ধে তো কোনো দুর্নীতির অভিযোগ বা আবি যাবি যা কিছু হয় না কেন হেলা ফেলা, বুঝছেন, দুই একটা পত্রপত্রিকা নিউজ টিউজ আছে, এগুলো কোনো ভ্যালুই নেই। এই যে সেদিন 7 লাখ 10 লাখ 48 লাখ আইফোনের কেলেঙ্কারি ঘটলো, দেখছেন কোন ইনভেস্টিগেশন না, কোনো ধরপাকড় না, কোনো কিচ্ছু না। এই মানে ভাবটা এরকম যে পোলাপান মানুষ করছে, তো এগুলো হয়, ইটস সিম্পল, বুঝছেন, এগুলো হয়, এগুলো কোনো ব্যাপার না। যাও যাও বাবা, এই যাও যাও যাও, ভালো থেকো, আর এইগুলো করো না, বুঝছো, আর দুর্নীতি করে না, 40-50 লাখ টাকা খাইছো, ভালো কথা, যাও, আর এগুলো করে নদীতে যাবে। বিষয়টা হলো ভাই এরকম, কোথায় ধরপাকড়, কোথায় আইন শৃঙ্খলা, কোথায় কী ভাই, কিচ্ছু দেখছেন আপনারা, দেখেননি। তো এখন এনসিপি দলটা ওইখানে গিয়ে পাবলিক মিটিং তো দূরে থাক, জুতা পেটা খাইয়েছে, বুঝছেন, পাবলিক মিটিং তো দূরে থাক, জুতা পেটা খাইয়েছে। যে ভিডিও আমি দেখলাম ভাই, সেনাবাহিনীর গাড়িতে যেভাবে দৌড়ে পালাইতেছে, দৌড়ে ইঁদুরের মতো ঢুকতেছে সার্জিস আলম, তারপরে তার প্রথম ঢুকলো হলো ওই যে হাসনাত আবদুল্লাহ, তারপরে ঢুকলো হলো সার্জিস আলম, বুঝছেন। তো সেনাবাহিনীর গাড়িতে ঢুইকা তোমরা ওইখান থেকে পালাই আইছো, আর তোমরা গেছো সেখানে পাবলিক মিটিং করার জন্য। ভাই তোমরা এটা জানতা না? এই এখন যে 5-6 মানুষ মারা গেল আজকে সকালের পত্রপত্রিকায় সয়লাভ, গতকাল থেকেই, এখন তো সেনাবাহিনীর হাতে রক্তের দাগ লাগলো নাকি রে? এখন তো সেনাবাহিনীর হাতে রক্তের দাগ লাগলো, বাংলাদেশ পুলিশের হাতে রক্তের দাগ লাগলো, বিজেপির হাতে রক্তের দাগ লাগলো। এটা অর্থ বুঝেন আপনারা? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিভিন্ন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এখন তো পাকাপোক্তভাবে ধরবে যে বাংলাদেশে কি হয়েছে, হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে বাংলাদেশে। এই দায়ভার কার উপরে গিয়ে পড়ে? এনসিপির উপরে গিয়ে পড়বে। এখন এনসিপির বাঁচাইতে গিয়েই তো সেনাবাহিনীকে গুলি চালাইতে হইলো। এখন কি দায়িত্ব এনসিপির উপরে দেবে? এনসিপি আজকে আছে কালকে নাই, দায়িত্ব গিয়ে পড়লো সেনাবাহিনীর হাতে গিয়া। সেনাবাহিনীর হাজার হাজার মানুষ, হাজার হাজার সোলজার বিভিন্ন দেশে জাতিসংঘের হয়ে কাজ করে, জানেন তো, লক্ষ লক্ষ শত হাজার কোটি টাকা বাংলাদেশের এটাতে কিছুটা ইনকামও হয়। এই যদি সেনাবাহিনীর অবস্থা, আর বাংলাদেশে যে সেনাবাহিনীর প্রধান আছে, আবার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, এরা কি সব বোধায় বুঝে না কিছু? তোমরা এরকম হই হুল্লোড় করবা, ওই রাস্তার ফুটপাথ থেকে উঠা আইসা মানে কি বলেন, ফকির মিসকিন যত আছে সব এখন বাংলাদেশের রাজনীতিতে ভিড়ছে। এর কারণ হলো বাংলাদেশে পয়সুন ক্যামেরা হলো এইটি একমাত্র প্রধান জায়গা, আর কোনো ব্যবসা বাণিজ্য কিছু লাগে না। ফকির মিসকিন কাঙ্গাল এমন কোনো বাদ নেই যে বাংলাদেশের রাজনীতি আইসা পড়ছে না। তো এখন বাংলাদেশের সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, বুঝছে, তারা কি এগুলো বুঝে না? সবাই বোকাচোদা, আমাকে বোকাচোদা মনে করছেন, তারা সবাই বোকাচোদা, তারা তো এগুলো সব দেখতেছে। এখন যে রক্তের দাগ লাগলো, 5-6 লোক মারা গেল, এই তোমগো বাঁচাইতে গিয়া কি দরকার ছিল তোমাদের ওখানে গিয়ে মিটিং করতে গিয়া? এই যে 6 লোক মারা সেখানে গেছে, 6 লোকের জীবনের মূল্য বেশি ছিল না তোমাদের এখানে মিটিং করা বেশি ছিল? কে আইছে তোমাদের সেখানে মিটিং শুনতে লেগা? এখন তো এই দায়িত্ব গিয়ে পড়ছে
বাংলাদেশ সেনাবাহিনীর উপর। আর একটা কথা মনে রেখো, তোমরা বাংলাদেশের সেনাবাহিনীকে অসন্তুষ্ট রেখা, অখুশি রেখা তোমরা ক্ষমতায় যাইবা আর লুটপাট করবা, ও দিন তো গায়া, ও দিন তো গায়া। আজও বাংলাদেশের ইতিহাসে কেউ পারেনি। তো যা কিছু করতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর সমর্থনই তোমাকে করতে হবে। এখন বাংলাদেশের সেনাবাহিনীকে এটা সমর্থন করে এই নিরীহ জনগণকে কে মেরে এসে 6 জন, ঘটনার পিছনের ঘটনা যাই হোক না কেন, নিরীহ 6 জনকে মেরে এসে বাংলাদেশ সেনাবাহিনীটাকে কিভাবে এক্সপ্লেন করবে, কিভাবে বুঝান আমাকে, এটা এক্সপ্লেন করবে কিভাবে? উত্তরটা একই, ওইখানে সহিংসতা হয়েছে, সেনাবাহিনী গুলি চালাইতেছে। সহিংসতা হইলো কেন? একটা রাজনৈতিক দল সেখানে গেছে। কে রাজনৈতিক দল? এই রাজনৈতিক দল। এটা তো ইন্টেলিজেন্সের সব লোকজন জানতো। এখন সরকার বাধ্য করাইছে সেনাবাহিনীকে পাবলিকের মুখের সামনে দাঁড়া দিয়ে। এখন কারা মারা গেছে? আওয়ামী লীগ মারা গেছে, বিএনপি মারা গেছে, টোকাই মারা গেছে, এনসিপি মারা গেছে, কে মারা গেছে ভাই? জাতিসংঘের রিপোর্টে এগুলি উল্লেখ থাকে না, এগুলির কোনো বিল নাই। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ এটাই থাকে যে কয়জন মারা গেছে, কি কারণে মারা গেছে। মারা গেছে 6 জন, কি কারণে মারা গেছে? ওইখানে একটা দল মিটিং করতে গেছে, ওখানে মারপিট লাগছে এবং সেই সরকারি দল বা মিটিংয়ের পক্ষ হয়ে সেনাবাহিনীর লোকজন বেসামরিক লোকদের উপর গুলি চালাইছে, যারা কিনা সামান্য ইটা পাথর নিয়ে রাস্তায় দাঁড়াইছিল প্রতিরোধ করার জন্য। কি এটি তো ব্যাখ্যা, সাব ব্যাখ্যা তো ভাই এটাই। লাগলো না সেনাবাহিনীর হাতে দাগ, তোমরা তো যাবে, সেনাবাহিনী তো রয়ে গেল। সেনাবাহিনী তো এগুলো দেখতেছে, ধৈর্যের ভার তাদেরও ভেঙে যাবে, ধৈর্যের ভার তাদেরও ভেঙে যাবে। আজকে তোমাদেরকে সেখান থেকে বাঁচায় নিয়েছে সেনাবাহিনীর গাড়িতে করে। 2 দিন পর তোমাদের পিছনে কে থাকবে? 2 দিন পর তোমাদের পিছনে কে থাকবে? কি দরকার ছিল এগুলো করা? বহুত আশা ছিল তোমাদের উপরে, তোমরা ভালো কিছু করবা, তোমরা দুর্নীতি, চুরি, বদমাইশি, বাটপাড়ি যা কিছু আছে এর ঊর্ধ্বে থাইকা বাংলাদেশ ছাত্র সমাজ থেকে তোমরা আইছো। কি নিট অ্যান্ড ক্লিন, কি অবস্থা! মানে আমরা তো তোমাদেরকে একেবারে নেলসন ম্যান্ডেলা, তারপরে আব্রাহাম লিঙ্কন, বুঝছেন, নেহেরু গান্ধী, নাকি নেহেরু গান্ধী না, ওই ভারত উপমহাদেশের জন্মদাতাকে ইন্দিরা গান্ধী, না সরি ইন্দিরা গান্ধী না, নেহেরু গান্ধী মনে, যে ভুলে গেছে, বুঝছেন। কমেন্ট করে জানেন যে ভারত উপমহাদেশের এই জন্মদাতাকে নেহেরু গান্ধী মনে। তো তোমরা তো ভাবছো যে তোমরা ওই আব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলার পর্যায়ে পৌঁছে গেছো, বুঝছো। আমরা ভাবছিলাম, ধরে নিয়েছিলাম যে আরে দিব তো একেবারে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাবে, আমরা একেবারে ভারতের চোখে চোখ রেখে কথা বললাম। ভারতের চোখ রেখে, আরে ভারতের চোখে চোখ রেখে তো দূরে থাক, পুরো সাত্তানাশ করে দিছেন। বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে গেছে এখন, শেখ হাসিনা আপা চলে যাওয়ার পর একেবারে সাত্তানাশ করে দিয়েছে। আমরা ভালো কিছুর জন্য তোমাদেরকে নিয়েছিলাম, হাজার হাজার মানুষের সমর্থন ছিল, এমন কোনো এলিগেশন নাই তোমাদের ভিতরে নাই, বিরুদ্ধে নাই। চুরি, বদমাইশি, বদলি বাণিজ্য, হাজার হাজার কোটি টাকা লুটপাট, এমন কোনো কিছু নাই। অর্থ পাচার থেকে নিয়ে শুরু করে খুললাম ভিডিও পর্যন্ত বাজারে সয়লাম, কে সার্চ করে দেখেন গে মিয়া, এত প্রমাণা দিয়ে এত কিছু, কই কি কোনো কিচ্ছু না, বুঝছেন। আসছে যে যেমনি পারতেছে লুইটা পিঠা খাইতেছে, খা তারা খাবি, খা তারা আখিরি খান খা। লাগছিস গিয়ে সেনাবাহিনীর সাথে, তোদের নিজের পায়ে নিজেই কোরআন মারলে। আসতে চাপের উপরে যদি থাকতি তাহলে আরও 2-4 বছর ভালোই কামাইতে পারতি। তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে কানাডার ও বেগমপাড়া, আমেরিকা তো বেগমপাড়া এখন তৈরি হইতেছে শুনছি, ঠিক আছে। তো আসো ফ্লোরিডা দেশে থাকতা, গ্যাস স্টেশন কিনতা, বাড়ি গাড়ি করতা, দেদারসে ভালোই থাকতা, 2-4 বছর সময় নিতা। গাড়ির ভিতরে তো কুরকুরে উঠছিল। গেছো তোমরা গোপালগঞ্জে ঘুরতে গিয়ে লাশ ফেলাইছো 5-6টা, সেনাবাহিনীর হাতে পড়ছে গিয়ে রক্তের দাগ। এগুলি কি পাবলিক দেখতেছে না? কোন দিন যে তোমাদের পিঠের চামড়া তুলে ফেলে পাবলিক, এই এক জায়গা থেকে তো শুরু হয়েছে। তোমাদের এই ধরনের অরাজকতা যদি চলতেই থাকে, প্রত্যেকটা জেলা থেকে তোমাদের এরকম বাধার মুখে পড়বে। অলরেডি পড়া শুরু হয়েছে। এখন যদি বাংলাদেশ সরকার, আর্মি এবং পুলিশের যদি সাপোর্ট তোমাদের উপর থেকে উঠতে দেয়, তোমাদের খুঁজে পাওয়া যায় না, পিঠের চামড়া একজনের থাকবে না, কথাটা আমি বলে রাখলাম ভাই। এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।